আসসালামু আলাইকুম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। আজ ভোর রাতে ভারত পাকিস্তানের অনেক শহরে আজাদ কাশ্মীরের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন। এক হিসেবে দেখা গেছে পাকিস্তানি মিসাইল হামলায় শিশুসহ নিহত হয়েছে ৮, আহত হয়েছে ৩৫। পাকিস্তান সামরিক বাহিনীর একজন প্রতিনিধি একটা কথা বলেছেন, লোকাল মিডিয়া মোটামুটি ৩টা জায়গা, মুজাফফরাবাদ, আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ সহ পাকিস্তানের ৩টা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেকদিন ধরে ভারত পাকিস্তানের এই যে তাদের মধ্যে যে নানা বিবাদটা হচ্ছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা বলেছি ভারত গণতন্ত্র হিসেবে স্থিতিশীল শক্তি, আর পাকিস্তান যেহেতু গণতন্ত্র খুব বেশি ছিল না, সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয়েছে, সুতরাং তারা যেহেতু অর্থনৈতিক পথ উন্নতি করতে পারতেছে না, সুতরাং ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার বড় একটা নিয়ামক, কিন্তু সত্য হোক মিথ্যা হোক আপনাকে সেটা মেনে নিতে হবে। পাকিস্তান ভারতের 47-এর পরে থেকে ভারত কখনো অস্থিতিশীল পথে হাঁটেনি। নির্বাচিত সরকার দিয়ে তাদের ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং ঠিক সময় হস্তান্তর হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ভারত একটা। আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতই একমাত্র উদাহরণ যারা গণতান্ত্রিক পথে অনেক লম্বা পথ হেঁটেছে, যাদের প্রতিষ্ঠানগুলো অনেক অনেক শক্তিশালী। আপনি হয়তো বলতে পারেন ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেছে, এখানে এটা মনে রাখতে হবে ভারতের প্রতিষ্ঠান যেহেতু শক্তিশালী, চক্রান্ত দিয়ে আমরা যেটা বলি যে চক্রান্ত করেছে মোদি, এত প্রতিষ্ঠান, এত বৈশ্বিক পাওয়ার, না সুপার পাওয়ার, গোয়েন্দা এত নজরদারি, সব কিছুকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রোপাগান্ডার উপর বেস করে নিজের লোককে নিজেরা হত্যা করে কেউ কোনো কিছু তেমন করে বর্তমানের এই সময়টাতে, অন্য 500-1000 বছর আগে সেটা হয়তো সম্ভব ছিল, কিন্তু এখনকার যুগে সেটা অত সম্ভব না। সুতরাং ভারতের এই যে পাকিস্তানের উপর আক্রমণ, এটা হচ্ছে বেসিক্যালি কাশ্মীরের পেহেলগামে তাদের যেই পর্যটক 28 জন পর্যটককে ধরে ধরে মুসলমান পাকিস্তানি প্লাস কাশ্মীরে তারা কি করেছে, হত্যা করেছে। এবং এই হত্যার উপর বেস করে কাশ্মীরের যে সীমান্ত আছে সেই সীমান্তে তাদের মধ্যে গোলাগুলি অনেক দিন ধরে বিনিময় হচ্ছে। এবং ভারত সরকার তাদের নানা লেভেলে, প্রেসিডেন্ট লেভেলে, প্রধানমন্ত্রী লেভেলে, তাদের জাতীয় নিরাপত্তা লেভেলে, নানা লেভেলে তারা তাদের ক্লিয়ারেন্সগুলো দিয়ে দিয়েছে এবং সর্বশেষ সেনাবাহিনীকে বলে দিয়েছে তোমরা তাদের সময় মতো, তোমাদের যখন উপযুক্ত মনে হবে, যতক্ষণ উপযুক্ত মনে হবে তোমরা তাদের যুদ্ধটা চালিয়ে নেবা, প্রতিশোধটা নিবা। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর রাতে আক্রমণের মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিশোধ কার্যক্রম চলমান রাখল। আমরা বলেছিলাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে ভারত পাকিস্তান দুইবার যুদ্ধ করেছিল। 1971 সালে আরেকবার যুদ্ধ হয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীর সীমান্তে, ওখানে, এবং বাংলাদেশেও হয়েছিল। এরপর অনেক দিন ধরে তাদের মধ্যে তেমন করে যুদ্ধ হয়নি। এখন 2025-এ এসে তাদের মধ্যে আবার যুদ্ধ হয়েছে। আমাদের যদি সামরিক শক্তি যদি বিবেচনা করা হয়, ভারত পাকিস্তানের সামরিক শক্তির দিক থেকে ভারতের সাথে পাকিস্তান কোনোভাবেই কম্পেয়ারেবল না। সেটা সেনাবাহিনী, সেটা বিমান বাহিনী, সেটা নৌবাহিনী, অস্ত্রশস্ত্র, লোকজন, মিসাইল, জাহাজ, ডিস্ট্রয়ার, সাবমেরিন, কোনো দিক থেকেই পাকিস্তান কম্পেয়ারেবল না।
এখন আমি যেমন বলেছিলাম, আমি ভারত পাকিস্তান যুদ্ধের উপর অনেকগুলো ভিডিও করেছি, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বলেছিলাম যে এই ধরনের যুদ্ধগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না, কারণ জাতিসংঘ, পশ্চিমা দেশগুলো, রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যে দুটা নিউক্লিয়ার শক্তি, সুতরাং খুব বেশি বাড়তে গেলে হয়তো পৃথিবী বিপন্ন হতে পারে। যুদ্ধবিরতির নানা রকমের প্রস্তাব সামনে চলে আসবে, এবং হামলার সাথে সাথেই আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর নানা দিক থেকে নিন্দা এবং আলোচনার প্রস্তাবের কথা বলা হবে, এবং আলটিমেটলি যুদ্ধবিরতি কার্যকর হবে। যেমন করে 1965 সালে যে যুদ্ধটা হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ, সেটাও খুব বেশি দিন স্থায়ী হয়নি। আর সাপ্লাই চেইন বলে একটা ব্যাপার আছে, অস্ত্রের মজুদ বলে একটা ব্যাপার আছে। হামলা করতে গেলে ভারতের যে মজুদ, পাকিস্তানের যে মজুদ, ভারতের যে সাপ্লাই চেইন, পাকিস্তানের যে সাপ্লাই চেইন, দুটো তো সমান হবে না। কয়দিন ধরে যুদ্ধ হয়, কয়দিন ধরে তাদের সাপ্লাই অব্যাহত রাখা যায়, সুতরাং কে কতদূর ভূমি হারাচ্ছে, কে কতদূর ভূমি গেইন করছে, সব কিছু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমার মনে হয় 1965 সালে ভারত যে ভুল করেছিল, ভারত পাকিস্তানের অনেক বড় একটা অংশ ক্যাপচার করতে পারত, এবার মনে হয় তারা সেই ভুলটা করবে না। এবারে তাদের একটা অবজেক্টিভ থাকবে, এবং সেই অবজেক্টিভটা তারা ফুলফিল করার চেষ্টা করবে। কেন, যুদ্ধ তো আর এমনি এমনি শুরু হয়নি, যুদ্ধ একটা অবজেক্টিভ আছে। এই যে হামলাটা হয়েছে, একটা অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভগুলো ফুলফিল করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে দুই বাহিনী কতটুকু শক্তিশালী, দুই বাহিনী কে কে কতদূর ঠেকাচ্ছে। এখন আমি যেহেতু বলেছি, এবং তথ্যপত্র আমাদেরকে সেটা বলছে, ভারত পাকিস্তানের তুলনায় অনেক অনেক গুণ আগানো। সুতরাং ভারত তাদের যে স্ট্র্যাটেজিক যে মিশনগুলো, তাদের যে অবজেক্টিভগুলো, সেই অবজেক্টিভগুলো কীভাবে ফুলফিল করে, কতদূর ফুলফিল করে, কতদূর যেতে পারে। এয়ার স্ট্রাইকের মধ্য দিয়ে, মিসাইল হামলার মধ্য দিয়ে তারা স্ট্র্যাটেজিক হামলা করেছে। এখন তারা ভূ হামলা করবে, মানে স্থলবাহিনী দিয়ে হামলা করবে, এটাই হচ্ছে নিয়ম। আর নিউক্লিয়ার অস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সর্বশেষ রিসোর্ট। কেন, নিউক্লিয়ার মিসাইল তো দুই দেশেরই আছে। এখন এই মিসাইল যদি হামলা করে, তাহলে কী হবে, দুই দেশেরই সার্বভৌমত্ব নষ্ট হবে। এখন স্বাভাবিক কনভেনশনাল যুদ্ধ দিয়ে আগে হবে। এখন মিসাইল যদি আগে মেরে দেয়, তাহলে কী হবে, সেটা সারা পৃথিবীর লোকজন কেউই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, কেউই সেটা মানবে না। যদিও পাকিস্তানের মানা মন্ত্রীরা বলেছে আমাদের 120টা পারমাণবিক অস্ত্র আছে, আমরা কি সব ভারতের দিকে তাক করে রাখছি, আমরা কি এমনি এমনি তাক করে রাখছি নাকি? সো আমার হিসাবে যেটা বলে সেটা হচ্ছে, যুদ্ধ আমরা কেউই চাই না, কিন্তু আন্তরিক স্থিতিশীলতার সাথে, কারণ একটা কথা আছে, যুদ্ধের মধ্যে সবসময় থাকতে হয় যদি আপনি শান্তি চান। শান্তি চাইতে হলে যুদ্ধের মধ্যে থাকতে হবে, যুদ্ধের প্রস্তুতির মধ্যে থাকতে হবে, যুদ্ধ নিয়ে চিন্তা করতে হবে, শক্তি বাড়াতে হবে। ভারত সেটা সব সময় করেছে। পাকিস্তান নানা সময় বিপদগামী হয়েছে, তাদের উন্নতি খুব বেশি হয়েছে, সেটা আমরা দেখতে পাই না। একই রকম করে বাংলাদেশের কথাও বলা যায়। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বৈশ্বিক অর্থনীতি, বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতি নিয়ে কথা বলি। আমরা গত 17 বছর ধরে বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছি। হাসিনা সরকারের সময় কথা বলতে গিয়ে আমরা 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমরা কোটা অভ্যুত্থানে ছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম বিএনপির। আপনারা আপনাদের সাথে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।